হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেটের 2016 সালের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স ডিসকাস করব সায়েন্স সাবজেক্টের উপরে। তো চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে রকেটে জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় অপশন এ তরল নাইট্রোজেন, অপশন বি তরল হাইড্রোজেন, অপশন সি কার্বন ডাই অক্সাইড, অপশন ডি তরল হিলিয়াম। তো মনে রাখবা রকেটে জ্বালানি হিসাবে আমরা তরল হাইড্রোজেন ব্যবহার করি। অ্যাকচুয়ালি কি হয়, রকেটে জ্বালানি হিসাবে আমরা ইউজ করি লিকুইড হাইড্রোজেন, আর তার সাথে সাথে আমরা লিকুইড অক্সিজেন। ঠিক আছে, এই লিকুইড হাইড্রোজেন আর লিকুইড অক্সিজেনের একটি মিশ্রণ তৈরি করা হয়, সেই মিশ্রণকে আমরা রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করি। এবার হাইড্রোজেনই ব্যবহার কেন করি? দেখো, হাইড্রোজেন ব্যবহার করার পিছনে কারণ আছে, কারণ হাইড্রোজেন একটি অত্যন্ত অত্যন্ত হালকা একটি এলিমেন্ট, রাইট? এবং এটি যখনই জ্বলবে তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন করে। এই জন্য আমরা মেনলি জ্বালানি হিসাবে কি ইউজ করি? আমাদের অ্যান্সার হবে তরল হাইড্রোজেন। তাহলে অপশন হচ্ছে বি আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখি। আচ্ছা, এখানে আমি আরো এই যে কোশ্চেনের ব্যাখ্যা যেটা আছে সেই ব্যাখ্যাটাও আমাদের এখানে লেখা আছে। এবার অন্যান্য অপশনসগুলো তোমরা একটু দেখে রাখো, পরীক্ষায় এগুলোও কাজে দেয়। তরল নাইট্রোজেন এটি জ্বালানি হিসাবে নয়, এটি শীতলীকরণে ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড এটি দহন প্রক্রিয়ায় পরিণত একটি পণ্য। আর তরল হিলিয়াম মূলত এটিও শীতলীকরণে ব্যবহার হয়। এখানে রকেট প্রপালশনে এর কোনো ভূমিকা থাকে না। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন বলেছে যে বারুদের উপাদানগুলি কি কি। তো দেখো, চারটি অপশন দেওয়া আছে। তোমরা দেখবা এখানে আমি সাইডে একটা ছবি দিয়েছি। এইখানে আমাদের বারুদের উপাদানের মধ্যে কি কি থাকে? বারুদের উপাদানে থাকে পটাশিয়াম নাইট্রেট, চারকোল, আর সালফার। চারকোল মানে কার্বন, তাই তো? তাহলে এখানে কোন অপশনটা তোমাদের সঠিক বলে মনে হবে? অপশন সি তোমাদের সঠিক উত্তর। এবার দেখো, এখানে মেইনলি 75% পটাশিয়াম নাইট্রেট থাকে, 15% কার্বন থাকে, আর 10% সালফার থাকে। ঠিক আছে, এবার দেখো এখানে একটি চার্টের মাধ্যমে এখানে বলে দেওয়া হয়েছে যে প্রথম উপাদান নাইটার। নাইটারের রাসায়নিক রূপ কি? KNO3। নাইটারের গঠন কত? 75% থাকে। আর নাইটারের ভূমিকা কি? অ্যাকচুয়ালি বারুদে নাইটারের অ্যাকচুয়ালি একটি অক্সিডাইজার হিসাবে কাজ করে এবং দহনের জন্য অক্সিজেন সরবরাহ করে। সিমিলারলি সালফার সালফার তাপমাত্রা বাড়ায়, জ্বলনের গতি বাড়ায়, আর গ্যাস উৎপাদন বাড়ায়। কার্বন যদি বলি, কার্বন 15% থাকে, এটি জ্বালানি হিসাবে কাজ করে। আর নাইটারের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে এটি তাপ আর গ্যাস উৎপন্ন করে। তাহলে সোজা কথা, এই যে তিনটি উপাদান নাইটার, সালফার আর কার্বন, এই তিনটি উপাদানকে নির্দিষ্ট অনুপাতে ভালো করে মিশিয়ে কি তৈরি করা হয়? বারুদ তৈরি করা হয়। আর যখন এই বারুদ জ্বলে উঠবে তখন প্রচুর পরিমাণে তোমরা কি পাবে? তাপ পাবে, আর প্রচুর গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এবং ফলে কি দেখা যায়? একটা বিস্ফোরণ তোমরা দেখতে পারবে। বোঝা গেছে অবশ্য, আশা করি। এবার কোশ্চেন নাম্বার 3 দেখি। কোন পদার্থটি বাকিবল নামে ব্যবহৃত? দেখো, বাকিবল নামে ব্যবহৃত যে পদার্থ সেটি হচ্ছে ফুলোরিন। ঠিক আছে, ফুলারিন। একে বাকমিনস্টার ফুলারিনও বলা হয়। দেখো, তোমরা জানো কার্বন কার্বনের অনেকগুলি রূপভেদ আছে। অনেকগুলি মানে আমরা তিনটি রূপভেদের কথা বলি। কি কি? একটি হচ্ছে ডায়মন্ড ডায়মন্ড ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের গ্রাফাইট, আর তারপরে লাস্ট হচ্ছে ফুলারিন ফুলারিন ওকে, এই তিনটি হচ্ছে কার্বনের রূপভেদ। এবার দেখো, এই রূপভেদ বা অ্যালোট্রপ কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট আর হচ্ছে ফুলারিন, এই তিনটি হচ্ছে কার্বন দিয়ে গঠিত। এবং কিন্তু এদের মধ্যে তিনটির মধ্যে কার্বন যে অ্যাটমগুলো আছে সারা বিভিন্নভাবে বিন্যস্ত হয়। ঠিক আছে, প্রত্যেকটির মধ্যে কার্বনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারের জন্য আমাদের কি হয়? ডায়মন্ড দেখো এত হিরে কি হয়? প্রচুর শাইনি হয়, চকচক করে। আর গ্রাফাইট কিরকম হয়? কালো, তাই না? পেন্সিলের লিড দেখতে পারো। তাহলে কেন? দুটোই তো কার্বন দিয়ে তৈরি, কিন্তু দুটোর মধ্যে কার্বনের গঠন এমন আছে যার ফলে তোমরা দেখতে পারবে যে এদের মধ্যে রূপভেদ, মানে এদেরকে আমরা রূপভেদ বলি, তাই না? অ্যালোট্রপ বলি। তাই জন্য এরা প্রচুর আলাদা একে অপর থেকে।
ক্লিয়ার? এবার তোমরা আরেকটা এখান থেকে কোশ্চেন এক্সট্রা মনে রাখতে পারো কি ডায়মন্ডের ক্ষেত্রে ডায়মন্ড এত চকচক করার আরেকটা কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে ডায়মন্ডের মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই কারণে হচ্ছে ডায়মন্ড বা হীরা অনেক চকচক করে। এই এক্সট্রা ইনফরমেশন তোমরা লিখে রাখতে পারো। তাহলে আমি এখানে বললাম তোমাদের ফুলারিন সম্বন্ধে। এবার মনে রাখবা এখানে যেটা ফুলারিনের সব থেকে প্রথম আবিষ্কৃত রূপ সেটা হচ্ছে C60, যেখানে 60টি কার্বন পরমাণু থাকে, ঠিক আছে। এবং মনে রাখবা বাকিবল বা অন্যান্য ফুলারিনগুলো ন্যানো টেকনোলজিতে প্রচুর গুরুত্বপূর্ণ, কারণ এদের কিছু কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। কি কি? যেমন এদের উচ্চ শক্তি, ইলেকট্রনিক বৈশিষ্ট্য এবং সুপার কন্ডাক্টিভিটি। ঠিক আছে, সুপার কন্ডাক্টিভিটি মানে দেখো, কন্ডাক্টিভিটি কথাটার মানেটা হচ্ছে যারা তড়িৎ পরিবহন করে, আর সুপার মানে যারা অনেক বেশি তড়িৎ পরিবহন করে, মানে যাদের তড়িৎ প্রবাহ মাত্রাতে কোনো বাধা থাকে না। বোঝা গেল আশা করি। এবার কোশ্চেন নাম্বার 4-এ চলে আসি। পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা কে দেন? তো দেখো এখানে এর সঠিক উত্তর হবে নিলস বোর। দেখো নিলস বোর অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে স্থির কক্ষপথের ধারণা দেন। মেইনলি তো রাদারফোর্ড পরমাণুর স্ট্রাকচার সম্বন্ধে বলেছিলেন, যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকবে, তার চারিপাশে বিভিন্ন অরবিটে অ্যাকচুয়ালি ইলেকট্রনস ঘুরে বেড়াবে, কিন্তু সেই কক্ষপথগুলিতে যে ইলেকট্রনগুলো থাকবে সেই ইলেকট্রনের এনার্জি কি হবে, সেই ইলেকট্রনগুলির এনার্জি হবে ফিক্সড, রাইট? তার মানে এক একটি কক্ষ, যেমন n=1 কক্ষপথ, এর একটা ফিক্সড এনার্জি থাকবে, n2 এর ফিক্সড এনার্জি থাকবে, n=3 এরও ফিক্সড এনার্জি থাকবে। তার মানে স্থির কক্ষপথের ধারণা কে দেন? নিলস বোর। অ্যাকচুয়ালি নিলস বোর পরমাণুর গঠন সম্পর্কে কতগুলি পস্টুলেট দিয়েছিলেন, ঠিক আছে। তার মধ্যে একটি পস্টুলেট হলো যে পরমাণুর ভিতরে কক্ষপথগুলি হচ্ছে স্থির কক্ষপথ, আর ইলেকট্রনগুলি যখন এই স্থির কক্ষপথে ঘুরে বেড়াবে, মানে রিভলভ করবে, তখন তারা কোনো শক্তি এমিট করবে না, ঠিক আছে, তারা নিজস্ব কক্ষপথে স্থির থাকবে। আর যদি একটি ইলেকট্রনকে এখান থেকে এখানে যেতে হয় বা এখান থেকে এখানে আসতে হয়, তাহলে কি করবে, তারা হয়তো শক্তি গ্রহণ করবে বা শক্তি বর্জন করবে, ঠিক আছে। যদি হায়ার থেকে মানে 3 থেকে যদি 2 নম্বর কক্ষপথে আসে, মানে হায়ার এনার্জি থেকে লোয়ার এনার্জিতে, তাহলে সবসময় মনে রাখবা এনার্জি এমিট করবে, আর যেই এনার্জিটা এমিট করবে তার ফর্মুলা হচ্ছে কি, E=H*(নিউ)। এখানে ইটা কি, ইটা হচ্ছে এনার্জি এমিটেড, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি তোমাদের। এখানে ইটা হচ্ছে এনার্জি যেটা এমিট করেছে, আর এই নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর এইচটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। ওকে, আর নেক্সট এবার বাকিদের অবদানগুলো একটু দেখে নাও। বাকিদের ক্ষেত্রে বলা হচ্ছে রাদারফোর্ড কি করেন, তিনি প্রথম পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেন কেন্দ্রক হিসাবে, আর ইলেকট্রন যে নিউক্লিয়াসের চারিপাশে ঘুরে সেই ধারণাগুলো দেন। শুধুমাত্র তিনি এটা বলেননি যে কক্ষপথগুলি স্থির, এবং তিনি এটি না বলায় অ্যাকচুয়ালি এটা হয়েছিল যে পরমাণুর অস্তিত্ব নিয়ে একটা কোশ্চেন চলে আসছিল, তার ফলেই নিলস বোর আসলেন, এবং নিলস বোরের এই স্থির কক্ষপথের ধারণা পরমাণু স্থায়িত্বকে এস্টাবলিশ করেছিল। তারপরে ডাল্টন, দেখো ডাল্টনের নাম শুনেছো, ডাল্টন প্রথম আধুনিক পরমাণু তত্ত্ব দেন। দেখো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে, কে কোন তত্ত্ব দেয়, ঠিক আছে, তাই জন্য এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হয়ে যায়। জে টমসন, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, কারণ ইনি ইলেকট্রনের আবিষ্কারক এবং ইনি ইলেকট্রনের প্লাম পুডিং মডেল দেন। তবে এই মডেলটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেড না, কারণ এখন অ্যাকসেপ্টেড কোনটা, রাদারফোর্ডের মডেল, তার সাথে সাথে নিলস বোরের যে পস্টুলেট সেগুলো। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 5, কঠিন কঠিন দ্রবণের উদাহরণ কি কি, মানে কঠিনের মধ্যে কঠিন। দেখো তোমরা শুনেছো যে 1 গ্লাস জলে যদি আমরা চিনি মিলাই তাহলে কি হয়, জলটা হচ্ছে তরল, আর চিনিটা হচ্ছে কি কঠিন, তাহলে এটা কঠিন তরলের মিশ্রণ হয়। কিন্তু কঠিনের সাথে কঠিন এটা কিরকম করে হয়, তাহলে কঠিন আর কঠিনের যে দ্রবণ তার উদাহরণ কি, তার উদাহরণ হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে। ব্রোঞ্জ দেখো কি হয়, ব্রোঞ্জ হচ্ছে একটি অ্যালয়, ওকে, মানে দুটি ধাতুর মিশ্রণ, দুটি দুটি ধাতুর মিশ্রণ, অবশ্যই একটি অনুপাত থাকবে। এবার এটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জে আমাদের এভাবে দুটো ধাতুকে মিশ্রণে আমাদের ব্রোঞ্জ তৈরি হয়। এবার এখান থেকে পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট দেখো, তাহলে ব্রোঞ্জ আমি বললাম, তাহলে ব্রোঞ্জে কি কি থাকে, তামা এবং টিন থাকে, মনে রাখবা, এখানে ছবিও এখানে দেওয়া আছে, তামা এবং টিন দিয়ে ব্রোঞ্জ তৈরি, তাই তো। এবার এবার বাকিগুলোর ক্ষেত্রে দেখো, বাকি অপশন, কুয়াশা কি,
এটা ইম্পর্টেন্ট, কুয়াশা হচ্ছে একটা কলয়, ঠিক আছে। এখানে মেইনলি এয়ারের মধ্যে লিকুইড ড্রপলেটস থাকে, তার মানে লিকুইড ইন এ গ্যাস, এটার হচ্ছে উদাহরণ হচ্ছে কুয়াশা। ধোঁয়া বা স্মোক কি, এটা সলিড ইন এ গ্যাস, আর এটাও একটা কলয়েড। বায়ু কি, বায়ু একটা গ্যাস গ্যাসের মিশ্রণ, ঠিক আছে। অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি বায়ুর মধ্যে থাকে। তোমরা জানো বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, নাইট্রোজেনের পরিমাণ কত, আশা করি তোমাদের এটা জানা আছে। শতকরা পরিমাণ, ঠিক আছে, শতকরা পরিমাণ কত, তো তোমরা এর উত্তরটা কমেন্টে লিখে দেখাবে। কোশ্চেন নাম্বার 6, আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে বলা হয় মাস্টার অফ সালফেট, মাস্টার অফ নাইট্রেট, মাস্টার অফ নাইট্রাইট, মাস্টার অফ সালফাইট। তো সঠিক উত্তর হবে মাস্টার অফ নাইট্রেট। অ্যাকচুয়ালি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ইনি ইনি আর এনার কিছু মানে আরো অনেক সায়েন্টিস্ট মিলে অ্যাকচুয়ালি এনারা ল্যাবে নাইট্রেট জাতীয় একটা যৌগ তৈরি করেন, আবিষ্কার করেন, এবং সেটার রাসায়নিক গুরুত্ব খুবই বেশি। এই কারণে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে মাস্টার অফ নাইট্রেট বলা হয়। বোঝা গেল? এবার দেখো এখানে পুরো লেখা আছে ইনার বিষয়। এনাকে ইন্ডিয়ান কেমিস্ট্রি এর জনক হিসাবেও বলা হয়, আর এনার গুরুত্বপূর্ণ কাজের দিক ছিল নাইট্রেট যৌগ নিয়ে কাজ, ঠিক আছে। এই জন্য এনাকে মাস্টার অফ নাইট্রেট বা নাইট্রেটের গুরু বলা হয়ে থাকে। আর তোমরা এই জিনিসটা যেখানে ব্যাখ্যা লেখা আছে এটা একটু নিজে থেকে রিডিং দিলেই তোমরা বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি তাপের অপরিবাহী? দেখো তাপের অপরিবাহী হচ্ছে এবোনাইট। এখানে মনে রাখবা গ্যাস কার্বন, এটাও তাপের পরিবাহী, মানুষের দেহ তাপের পরিবাহী, আর মাটি, স্পেশালি ভেজা মাটি, এটাও হচ্ছে তাপের কিছুটা পরিবাহী। তাহলে সঠিক উত্তর কি হবে? এবোনাইট। আচ্ছা, তাহলে এখানে তড়িৎ পরিবাহী আর অপরিবাহীর মধ্যে পার্থক্য আশা করি তোমরা জানো। পরিবাহী বলতে যার মধ্যে দিয়ে তড়িৎ ইজিলি পরিবহন হতে পারে, আর যার মধ্যে তারা তড়িৎ পরিবাহী। আর তড়িৎ অপরিবাহী বলতে বোঝায় এমন পদার্থ যা দিয়ে ইলেকট্রিসিটি সহজে প্রবাহিত হতে পারে না। উদাহরণ এবোনাইট, এটি অ্যাকচুয়ালি একটি প্লাস্টিক জাতীয় পদার্থ, তাই তো, তাই জন্য এখানে এটি হচ্ছে তড়িৎ অপরিবাহী। নেক্সট কোশ্চেন নাম্বার 8 বলছে কোনো পরিবাহী রোধ ও তড়িৎ প্রবাহের সময় অপরোধ থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার সমানুপাতিক, প্রবাহ মাত্রার ঘনমূলের সঙ্গে সমানুপাতিক, বা প্রবাহ মাত্রার বর্গমূলের বা প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তো মনে রাখবা এটি প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়। অ্যাকচুয়ালি কোনো পরিবাহী আছে, ধরো কোনো পরিবাহী আছে, এবার সেই পরিবাহীর মধ্যে যে যদি আই তড়িৎ প্রবাহ হয়, আর সেই পরিবাহীর যদি রোধ আর হয়, আর টি সময় দিয়ে যদি তড়িৎ পরিবহন করে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ কি, এইচ হচ্ছে পরিবাহীতে উৎপন্ন তাপ। এটা দেখা যায় এর প্রপোর্শনাল টু আই স্কোয়ার, বর্গের সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল টু আর, আর প্রপোর্শনাল টু টি। তাহলে এইখানে এই তিনটাকে একসাথে লিখলে আমি আই স্কোয়ার আর টি লিখতে পারি। এবার যদি কোশ্চেন হিসাবে বলা আছে যে রোধ আর তড়িৎ প্রবাহের সময় এই দুটো যদি কনস্ট্যান্ট হয়, মানে এই দুটো যদি তোমার কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি ইজিলি কি লিখতে পারবে যে এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। ওকে, আর এই যে সূত্র এটাকে আমরা বলি হচ্ছে জুলের সূত্র। কি বলবো আমরা এটাকে? জুলের সূত্র। এবার এই বিষয়ে সবকিছু এখানে লেখা আছে, তোমরা এখান থেকে একটু পড়ে নিতে পারো। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 বলেছে অধিক তাপমাত্রায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন থেকে কালি লিক করে বেরিয়ে যায়, কারণ বায়ুমণ্ডলীয় চাপের অ্যাকচুয়ালি এখানে কি হয়? হ্রাস হয়। দেখো তোমরা মনে রাখবা যখন সমুদ্র সমতল থেকে এটা ধরো সমুদ্র সমতল থেকে যত উপরে যাওয়া হয়, তত বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, বায়ুর চাপ কি হয়? কমতে থাকে, ঠিক আছে, বায়ুর চাপ কি হয়? কমতে থাকে। এবার ফাউন্টেন পেনে কি হয় দেখো, ফাউন্টেন পেনের মধ্যে আমরা কি করি, এখানে অ্যাকচুয়ালি কালি আর হচ্ছে বাতাস, এই দুটো থাকে এই পেনের মধ্যে, কালি ও বাতাস থাকে। এবার সেই বাতাস কোন চাপে থাকে? নর্মালি বায়ুমণ্ডলীয় চাপে। ধরো এটা সমুদ্র সমতল থেকে আছে। এবার তোমরা যখন এখানে উচ্চ কোনো স্থানে যদি যাও, তাহলে কি থাকবে? এবার এই পেন যেটা আছে, এটা পেন ধরো, পেনের মধ্যে চাপ কি আছে? বায়ুমণ্ডল তো ছিলই, বায়ু তো ছিলই, তাহলে পেনের ভিতরকার যে চাপ, সেই ভিতরকার চাপ আমি আই লিখছি ইনসাইডের জন্য, আর বাইরের চাপ হচ্ছে আউটসাইড। তাহলে কোনো উঁচু জায়গায় দেখা যায় ভিতরের চাপটা বাইরের চাপের থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে। এই যখনই চাপ বেশি হয়ে যাবে তখনই কালি বাইরে বেরিয়ে আসবে।
বোঝা গেল? তাহলে এটি হচ্ছে কারণ, হচ্ছে অধিক উচ্চতায় একটি কালি ভর্তি ফাউন্টেন পেন যদি রাখি তাহলে ওটা লিক করে বেরিয়ে যায়। অবশ্যই তাহলে উচ্চতা হ্রাস বা উচ্চতা বৃদ্ধির জন্য মানে উচ্চতা বৃদ্ধির জন্য অ্যাকচুয়ালি এটা কারণ না, ঠিক আছে? উচ্চতা বৃদ্ধির জন্য চাপের হ্রাস হয় বলেই হচ্ছে কালি বেরোয়, তাই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখানে শর্ট ব্যাখ্যাগুলো আবার লিখে দেওয়া হয়েছে তোমাদের বাড়িতে রিভিশনের জন্য। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10 যদি দেখি, কোশ্চেন নাম্বার 10 হচ্ছে দুটি পদার্থের বিকর্ষণ হলো। দেখো, দুটি পদার্থের বিকর্ষণ, আমরা ধরো দুটি ম্যাগনেট নিলাম, এটি আর এটি। তোমরা জানো ম্যাগনেটের দুটি পোল, একটা নর্থ একটা হচ্ছে সাউথ। সেম পোল যদি হয়, তাই তো, সেম যদি হয় পোল, তাহলে তারা একে অপরকে কি করে? বিকর্ষণ করবে, মানে রিপেল করবে। আর অপোজিট যদি পোল হয় তাহলে তারা একে অপরকে আকর্ষণ করে। তাহলে নর্থ নর্থ একে অপরকে বিকর্ষণ করবে, নর্থ সাউথ একে অপরকে আকর্ষণ করবে, তাই তো? তাহলে সব মনে রাখবা যে দুটি চুম্বক পদার্থের বিকর্ষণ যদি হয় তাহলে উভয়ই কি হবে? চুম্বক। এবার দেখো চুম্বক পদার্থ বলতে কি বুঝি? চুম্বক পদার্থ মানে ধরো যেমন নিকেল, আয়রন, এরা কি? এরা নর্মালি কিন্তু তোমার চুম্বক না, কিন্তু এদেরকে চুম্বক পদার্থে পরিণত করা যেতে পারে। আর চুম্বকের পাশে আসলে এরা কি হয়? শুধুমাত্র আকর্ষণ হয়। মানে চুম্বক পদার্থের শুধুমাত্র কি হয়? আকর্ষণ হয়, এখানে বিকর্ষণ হয় না। তাই জন্য মনে রাখবা যে কোনো কিছু ম্যাগনেট আছে কিনা সেটা প্রুফ করার মেন উপায় হচ্ছে বিকর্ষণ, তাই তো? তাহলে মনে রাখবা যে রিপালশন ইজ আ শিওর টেস্ট অফ ম্যাগনেটিজম, বিকর্ষণই হলো চুম্বকত্বের নিশ্চিন্ত প্রমাণ। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে সংযুক্ত তড়িৎদ্বারকে বলা হয় কি? এর সঠিক উত্তর হবে সি, অ্যানোড। দেখো এখানে একটি ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে এই ছবিতে এই বিকারের মধ্যে কিছু লিকুইড নিলাম, জল নিলাম, জলে ধরো সালফিউরিক অ্যাসিড দিলাম, আর এখানে দুটি ইলেকট্রোড নেওয়া হয়েছে। মানে জলের তড়িৎ বিশ্লেষণ যদি করি তাহলে দেখা যাবে এই ব্যাটারির প্লাসের সাথে যাকে লাগানো হয়েছে সেটাকে আমরা বলি অ্যানোড, আর নেগেটিভের সাথে যেটা লাগানো হয় সেটাকে বলি ক্যাথোড। আর তড়িৎ বিশ্লেষণের ফলে যে নেগেটিভ আয়নগুলো আছে সেগুলো অ্যানোডের দিকে যায়, আর পজিটিভ আয়নগুলো ক্যাথোডের দিকে যায়। তারপরে এর ব্যাখ্যা এখানে লিখে দেওয়া হয়েছে, তাই তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12। একটি নির্জল কোষের তড়িৎচালক বল মনে রাখবা, এর ক্ষেত্রে উত্তর হবে 1.5 ভোল্ট। তাহলে এই নির্জল কোষের তড়িৎচালক বল কত? 1.5 ভোল্ট। নির্জল কোষ বা ড্রাই সেল, একে লেক্ল্যান্স সেলও বলা হয়, যা আমরা রিমোট, ঘড়ি, টর্চ যে ব্যবহার করি। এখানে কোষের উপাদানে আমরা অ্যানোড হিসাবে ইউজ করি, অ্যানোড হিসাবে আমরা দস্তা ইউজ করি, ক্যাথোড হিসাবে আমরা গ্রাফাইটের রড ইউজ করি, ইলেকট্রোলাইট হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, অ্যামোনিয়াম ক্লোরাইড, দস্তা ক্লোরাইড, এগুলো। তো যাই হোক, তোমাদের সেটা কোশ্চেন চেয়েছে, এখানে ভোল্ট কত? 1.5 মনে রাখবে। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলেছে নিম্নলিখিতদের মধ্যে কোন পর্বে প্রাণীর দেহ খণ্ডিত? মনে রাখবা কোন খণ্ডিত দেহ পাওয়া যায়? অ্যানিলিডা। এখানে একটি অ্যানিমাল কিংডমের একটি চার্ট বানানো রয়েছে, এই চার্টটা মোটামুটি তোমরা দেখে নিবা। অ্যানিমাল কিংডম বা প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, করডাটা আর নন করডাটা। করডাটা আর নন করডাটা। করডাটাতে আছে দুটো ইনভার্টিব্রেটস আর ভার্টিব্রেটস। ভার্টিব্রেটস মানে মেরুদণ্ডী প্রাণী, তাই তো? আর ইনভার্টিব্রেটস মানে অমেরুদণ্ডী। আর নন যেটা কর্ডেটস, মানে এখানে আমরা পাবো হচ্ছে এটাও ইনভার্টিব্রেটস, এখানে পরিফেরা, তারপর যে নিমাটোডা, এগুলো অনেক কিছু আছে। তো এত ডিটেলসে যাওয়ার দরকার নেই, শুধু হালকা হালকা কিছু জিনিস মনে রাখতে হবে। যে অ্যানিলিডা, তাহলে এইটি অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ কি থাকে? খণ্ডিত থাকে। উদাহরণগুলো মনে রাখবা, স্পেশালি কেঁচো আর রক্তচোষা। তারপরে দেখো মোলাস্কা যেটা অপশনে আছে, অপশনসগুলো থেকেও কোশ্চেন পরবর্তীকালে তৈরি হতে পারে, তাই জন্য অপশনসগুলোও পড়া দরকার। মোলাস্কা এই পর্বের প্রাণীদের উদাহরণ কি? শামুক, ঝিনুক, অক্টোপাস। এদের দেহ অখণ্ড থাকে। একাইনোডার্মাটা, এদের মধ্যে কি হয়? তারা মাছ, সামুদ্রিক আর্চিন, এগুলো সামুদ্রিক শসা, এটা ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবা, ঠিক আছে? সামুদ্রিক শসা বা তারা মাছ, এটা কোন পর্বের অন্তর্ভুক্ত? একাইনোডার্মাটা। তারপর অ্যাস্কেলমিনথিস বা নেমাটোডা, এটির অন্তর্ভুক্ত কি? গোলকৃমি। এদের দেহ অখণ্ড, নলাকার আর উভয় প্রান্ত সরু, মানে ধরো এরকম টাইপের হবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 14। নিম্নলিখিত কোনটিতে অতিরিক্ত শ্বাসঅঙ্গ উপস্থিত? এর উদাহরণ হবে অপশন এ, কই মাছ, ঠিক আছে?
উদাহরণ হবে কই মাছ। অতিরিক্ত শ্বাসঙ্গ থাকায় কই মাছের কি হয়, কই মাছ জলহীন বা অক্সিজেন স্বল্প পরিবেশেও কি হয় বেঁচে থাকতে পারে। কই মাছ বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণও করতে পারে। এই অতিরিক্ত শ্বাসঙ্গকে ল্যাবিরিন্থ অঙ্গ বলা হয়। এবার বাকিদের ক্ষেত্রে দেখবা মাগুর মাছ, রুই মাছ, শিং মাছ এদের ক্ষেত্রে এই অর্গ্যানটা থাকে না। রুই মাছ শুধুমাত্র গিলস দিয়ে শ্বাস নেয়। নেক্সট লাস্ট কোশ্চেন, আজকের কোশ্চেন নাম্বার 15। নিম্নলিখিত প্রাণীদের গমন অঙ্গ কি? সিলিয়া। সিলিয়া কার গমন অঙ্গ? দেখবা সিলিয়া হচ্ছে প্যারামিসিয়ামের গমন অঙ্গ। এই গমন অঙ্গ জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রত্যেক পরীক্ষায় কিছু না কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। দেখো, এই প্যারামিসিয়ামের বাইরের দিকে কিছু এই যে লোমের মতন হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এদেরকেই বলা হয় সিলিয়া। এই সিলিয়ার সাহায্যেই কি হয়, সিলিয়ার সাহায্যে প্যারামিসিয়াম এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এবার বাকিদের ক্ষেত্রে মনে রাখবা হাইড্রার কোনো গমন অঙ্গ নেই, ঠিক আছে। কেঁচোর গমন অঙ্গ, এটাও খুব ইম্পর্টেন্ট। কেঁচোর গমন অঙ্গর নাম সিটা। আর অ্যামিবার গমন অঙ্গ, এটাও পরীক্ষায় খুব আসে, যেটার নাম হচ্ছে সিউডোপোডিয়া বা এটা কৃত্রিম পা। এবার তাহলে এখানে আজকের ভিডিওতে আমরা 15টি কোশ্চেন ডিসকাস করলাম। তো আশা করি তোমরা প্রত্যেকটি কোশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট করে লিখতে পারো। তোমাদের কোশ্চেনের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।